নমস্কার। কেশরী 2 নামে প্রখ্যাত বলিউডি অভিনেতা অক্ষয় কুমারের অভিনীত একটা সিনেমা রিলিজ হয়েছে কদিন আগে। সে নিয়ে হইচই প্রচণ্ড হচ্ছে, কারণ তাতে নাকি ইতিহাসের একদম কাকা জ্যাঠা করে দেওয়া হয়েছে। তা আমি সিনেমাটা দেখিনি, কিন্তু বলিউডি অভিনেতারা, বিশেষ করে নায়করা এই জাতীয় কাণ্ড কারখানা করে থাকেন, সেটা আমরা সবাই জানি। তারা একই সঙ্গে আকাশে উঠতে পারেন, জলের নিচে গিয়ে সাবমেরিন ছাড়াই ডুবুরি হয়ে অনেক কিছু করতে পারেন, মাটিতে এসে টিউবওয়েল হাতে যুদ্ধ করতে পারেন এবং প্রেম টেম তো করতেই পারেন, তাতে কোনো দোষ নেই। কিন্তু সবকটাই তারা করেন একই রকম অভিব্যক্তি এবং একই রকম ডায়ালগ থ্রোয়িং নিয়ে। তো এদের মধ্যে প্রখ্যাত অক্ষয় কুমার তো এক কাঠি বাড়া, তার কোনো অভিব্যক্তি আছে বলেই অনেকে স্বীকার করেন না। তিনি আবার আরেক প্রখ্যাত অভিনেতা, আমাদের পরম প্রিয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বলে শোনা যায়। তার কাছ থেকেও হয়তো অভিনয়ের কিছু টিপস পেয়েছেন, আমরা সেটা জানি না, কিন্তু হতেই পারে, সে নিয়ে আমাদের কিছু মাথা ব্যথা নেই। কিন্তু এই অনুষ্ঠানটা করছে একটা কারণে, যে ইতিহাস নিয়ে একটা মাত্রায় হইচই ঠিকই হচ্ছে, কিন্তু ওরা যে কি প্রলয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন সে নিয়ে বিশেষ কোনো আলোড়ন নেই। সেই জন্যে আলাদা করে একটা অনুষ্ঠান করার দরকার পড়ছে। তা কি আছে সিনেমাটাতে? সিনেমাটা আমি দেখিনি, প্লটটা পড়েছি। প্লটটা পড়লেই টের পাওয়া যায় যে কি প্রলয়কাণ্ড, কি ভয়ঙ্কর ব্যাপার ঘটানো হয়েছে। তো সিনেমাটা শুরু হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিয়ে। তো সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের কথা আমরা সবাই জানি, যেখানে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সৈন্যবাহিনী প্রায় নিরস্ত্র এক জনতাকে গুলি করে মেরেছিল, তারপর রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করেছিলেন, ইত্যাদি নানা জিনিস ঘটে। এবং ঘটনাটা ঘটেছিল পাঞ্জাবে। ফলে এর সঙ্গে আছে প্রথম বিশ্বযুদ্ধে পাঞ্জাবি যে সৈন্যরা ছিল, যারা ব্রিটিশের হয়ে লড়াই করেছিলেন, তাদের বিপুল কৃতিত্ব এবং তারপর ব্রিটিশ সরকারের বিশ্বাসঘাতকতা, অর্থাৎ ভারতকে স্বাধীনতা না দেওয়া এবং দমন পীড়ন অক্ষত রাখা, এই সবই সিনেমার শুরুতে আছে। এ পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু এইরকম সমস্যাহীনভাবে চললে বলিউডে চলবে কি করে? অক্ষয় কুমারের হিন্দি সিনেমাই বা হবে কি করে? ফলে এইটুকুর পরেই শুরু হলো কেলোর কীর্তি, যখন মঞ্চে এলেন জনৈক কৃপাল সিং। কে এই কৃপাল সিং? তিনি এই সিনেমার অন্যতম মুখ্য চরিত্র, যিনি একজন শিক্ষক এবং তিনি তার ছাত্রদের বিপ্লবে উদ্বুদ্ধ করেন। তাকে সেই জন্যেই ধরে নিয়ে আসা হয়েছে কোর্টরুমে, এবং সঙ্গে এসেছেন উকিল অক্ষয় কুমার। ব্রিটিশ এই মহান দেশপ্রেমিক কৃপাল সিংকে শাস্তি দেবেই, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে ধামাচাপা দেবেই, আর অক্ষয় কুমারের অন্য লক্ষ্য, তিনি ব্রিটিশের প্যান্টুল খুলে দেবেন। তো তিনি যা খুশি করুন, ব্রিটিশের প্যান্টুল খুললে সেটা অত্যন্ত অশালীন ব্যাপার হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তাতে আমার কোনো আপত্তি নেই। এছাড়াও অক্ষয় কুমার, আমি শুনলাম যে তিনি শুধু উকিল না, যুদ্ধ থেকে ভারতনাট্যম অবধি সবই জানেন। তো তিনি নানা সিনেমা এসব করেই থাকেন, একবার ডুবুরি হয়েছিলেন দেখেছিলাম, তাতেও বস্তুতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যক্তিগতভাবে আমার অ্যান্টেনা খাড়া হলো কৃপাল সিং নামটা পড়ে, যে কারণে সিনেমাটা না দেখেও এই পুরো অনুষ্ঠানটা করছি। তো কে এই কৃপাল সিং, যাকে চূড়ান্ত দেশপ্রেমিক হিসেবে দেখানো হয়েছে গোটা সিনেমায়? কে এই কৃপাল সিং? তো মাধ্যমিকের ইতিহাস যারা পড়েছেন, ওইটুকুও যারা পড়েছেন, তারা এই নামটার সঙ্গে সুপরিচিত, অন্তত সুপরিচিত হবার কথা, হয়তো ভুলে গিয়ে থাকতে পারেন। তাই মনে করিয়ে দিই, তিনি সুপরিচিত হলেও সেটা দেশপ্রেমের পরাকাষ্ঠা দেখাচ্ছেন বলে তিনি সুপরিচিত নন। তাহলে কি কারণে পরিচিত? আপনারা সবাই এটা ইতিহাস বইয়ে পড়েছেন যে রাসবিহারী বসুর নেতৃত্বে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ভারত জুড়ে একটা বিপ্লবের পরিকল্পনা করা হয়। সেটা হয়েছিল 1915 সালে। রাসবিহারী বসু একা করেননি, সঙ্গে ছিলেন শচীন সান্যাল, গণেশ পিংলে ইত্যাদিরা। সেনাবাহিনী ছাউনিগুলোকে জড়িয়ে ভারতব্যাপী একটা বিদ্রোহ, একটা বিপ্লবের পরিকল্পনা সেই সময় করা হয়, এবং যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অর্থাৎ কিনা বাঘা যতীন, ছিলেন এটার পুরোটার সক্রিয় সহযোগিতায়। এবং সেটা আগেই বললাম, 1915 সালে, 1919-এর যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর, তার 4 বছর আগে। এবং আপনারা এটা যারা জানেন তাদের নিশ্চয়ই এটাও মনে আছে যে ব্রিটিশের কাছে সেই পরিকল্পনা ফাঁস হয়ে যায়। মরিয়া রাসবিহারী বসু বিদ্রোহের তারিখ এগিয়ে আনেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বিশ্বাসঘাতক ফাঁস করে দেয় সেই খবরও।
ফলে এই বিদ্রোহটা বিফল হয়। রাসবিহারী বসুর যে দক্ষিণ হস্ত ছিলেন সেই গণেশ পিংলে প্রচুর বোমাসহ মিরাটে ধরা পড়েন। আরেকজন যিনি ছিলেন, আরেকজন যাকে বলা হয় সক্রিয় সহযোগী, সেই কর্তার সিং ধরা পড়েন বারাণসীতে। তাদের দুজনেরই ফাঁসি হয় ওই বছরই। রাসবিহারী বসু, বিখ্যাত বিপ্লবী রাসবিহারী বসু, বাংলার শ্রেষ্ঠ বিপ্লবীও যাকে বলা যায়, তিনি ধরা পড়েননি। তার বিপ্লবী কর্মকাণ্ড অব্যাহত থাকে। তিনি আরও পরে জাপানে পালিয়ে যান এবং তারপর আজাদ হিন্দ ফৌজ গঠনে তার সক্রিয় ভূমিকার কথা আপনারা সবাই জানেন। তো এই প্রসঙ্গ আসছে কেন? কারণ আপনারা এটাও ইতিহাস বইতেই পাবেন যে এই বিপ্লবের বিদ্রোহের পরিকল্পনা ফাঁস হয়েছিল কিভাবে। পাঞ্জাবের সিআইডি এক বিশ্বাসঘাতককে পেয়েছিল সেই সময়, যে এই পুরো পরিকল্পনাটাই ফাঁস করে দেয়। তো কে সেই বিশ্বাসঘাতক? না, চমকে যাবেন না, তিনিই হচ্ছেন কৃপাল সিং। যদি নামটা ভুলে গিয়ে থাকেন, মাধ্যমিকের ইতিহাস বই খুলে একবার দেখে নিন, একটু বানিয়ে বলা হচ্ছে না। তো এই কৃপাল সিং হচ্ছে দেশপ্রেমিকের ছাল পরিয়ে তাকে সিনেমায় উপস্থাপন করা হয়েছে এই কৃপাল সিংকে। অক্ষয় কুমার এবং তার গুরুর দল, ওই যে গুরু উনিজি, তার দল স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে যে কিচ্ছু জানে না। শুধু তাই নয়, এর থেকে এটা পরিষ্কার যে এরা বিশ্বাসঘাতকদেরই নায়ক মনে করে, মুচলেকা দেওয়াকেই দেশপ্রেম মনে করেন। এদের এক মহানায়ক, তিনি মুচলেকা দিয়ে বেরিয়েছিলেন ব্রিটিশের কারাগার থেকে, তারপর তিনি ব্রিটিশ বিরোধী আর আন্দোলনে যোগদান করেননি। এবং এদের যে দলবল ব্রিটিশ বিরোধী কাজকর্মে, তাদের একজনও শহীদ খুঁজে পাওয়া যায় না, সেটা আপনারা জানেন। এবং এটা আরও দ্বিতীয়বার এখানে দেখা গেল যখন তারা কৃপাল সিংকে দেশপ্রেমী বানাচ্ছেন তাদের সিনেমায়। তো এইটা এই সিনেমার সব থেকে বড়, কি বলবো, চমক বলবো, বিশ্বাসঘাতকতা বলবো, আবার এও বলতে পারি অপ্রত্যাশিত কিছু নেই এদের কাছ থেকে। যাই হোক, এটা এই সিনেমার সব থেকে বড় ঘটনা। এবং তারপর আসে এদের ইতিহাস জ্ঞান। অক্ষয় উকিলও বলতে পারি তারা, এখানে তাকে আমরা, তিনি কৃপালের কাছে জানতে চান যে ক্ষুদিরাম সিং আর বীরেন্দ্র কুমার কে। হ্যাঁ, ক্ষুদিরাম সিং আর বীরেন্দ্র কুমার কে? কৃপাল বলেন তাঁর ছাত্র। ক্ষুদিরাম সিং নামটা শুনে কি আপনাদের চেনা চেনা লাগছে? তাহলে এরপরে আপনারা আরও চমকে যাবেন যে তারপর তিনি জানান যে এই দুজনই ইম্পেরিয়াল থিয়েটারের বাইরে অফিসার কিংসফোর্ডের গাড়িতে বোমা মেরেছে। তা এই নিয়ে আর কি বলবো, এই নিয়ে যথেষ্টই হইচই হচ্ছে। আপনারা সবাই জানেন ক্ষুদিরাম সিং ক্ষুদিরাম সিং আর বীরেন্দ্র কুমার নন, কিংসফোর্ডের গাড়িতে বোমা মারেন দুই প্রাতঃস্মরণীয় বাঙালি, যাদের নাম আমরা এখনো মনে রাখি। এবং একবার বিদায় দে মা ঘুরে আসি, যে গানটা এখনো চালু, এখনো আমরা শ্রদ্ধার সঙ্গে সেই গানটার কথা স্মরণ করি। এছাড়া আরও অনেক গান আছে, ওই সময়ের মুক্তিরমন্দির, সোপানতলে ইত্যাদি। তো দুই প্রাতঃস্মরণীয় বাঙালি এই ঘটনাটা ঘটান, তাদের নাম ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম সিং আর বীরেন্দ্র কুমার নয়। এবং ঘটনাটা ঘটেছিল মুজাফফরপুরে, পাঞ্জাবে আদৌ নয়। এদের সঙ্গে কৃপাল সিংয়ের কোনো সম্পর্ক থাকার কথাই নয়, কারণ কিংসফোর্ডের ঘটনাটা হয়েছিল 1908 সালে, জালিয়ানওয়ালাবাগের ঘটনা 1919 সালের 11 বছর পরে। এবং কৃপাল সিং নেহাতি ফৌজি, এবং ক্ষুদিরাম পাঞ্জাবে গিয়ে কলেজে পড়াশুনো করেছিলেন এবং কৃপাল সিং তাকে পড়িয়েছিলেন। এ তো একেবারেই হয়নি। তো এইটা নিয়েই যথেষ্ট হইচই হচ্ছে, আলাদা করে আর বড় করে বলার কিছু নেই। বলার এই যে ইতিহাস নিয়ে কতটা অজ্ঞ হলে এবং বাস্তবতা, ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে ইতিহাসকে কতটা দুচ্ছাই করলে এই জিনিস বানানো যায়। এবং শুধু বানানোই নয়, আমরা চায়ের টোকানে তো নানা কথা বলে ফেলি না জেনে, সেটা ভারতব্যাপী এবং আন্তর্জাতিকভাবে বুক বাজিয়ে রিলিজ করা যায়, সেটা একটা কথা। সারা পৃথিবীতে যে ভারতবর্ষের নাম ডোবানো যায়, সে নতুন কথা কিছু নয়, এরা ডুবিয়েই থাকেন। কিন্তু কতটা বুক বাজিয়ে সেটা করতে পারেন, এটা তার হচ্ছে একটা উদাহরণ। কিন্তু সেটা তো একটা কথা। আজ তো বলিউডই তাই, এবং এখন গদি মিডিয়াও তাই হয়ে দাঁড়িয়েছে। বলিউড এরকম না হলে ছাবা নামে একটা গল্প কথা, যেখানে বর্গীয় দেশের কোনো উল্লেখ মাত্র নেই, সেটা রিলিজ করা যেত না। আর গদি মিডিয়া যদি গদি মিডিয়া না হতো, তাহলে যুদ্ধ নিয়ে তারা যা করেছে সেটা তারা করতে পারতো না।
তো সেই কথা আমরা অনুষ্ঠানে অন্য অনুষ্ঠানে বলেছি, আরেকবার বলার কিছু নেই। এবং এইসব হাজারবার বলার পরেও যারা বলিউড নিয়ে নাচেন, নেচেই চলেন বাঙালি ভদ্র সমাজ বিশেষ করে, তো তারা এরপরেও ঠিকই নাচবেন, কারণ নেশা যাই হোক, সে ধুতরোর নেশাই হোক, আফিংয়ের নেশাই হোক, আর বলিউডি নেশাই হোক, যে সেগুলো যত ক্ষতিকারকই হোক, তারপরেও এরা নাচবেন। বারবার বলে কোনো লাভ নেই, নেশা সহজে যায় না। ফলে এখানে সেটা পয়েন্ট না, কথাটা হলো, এখানে যে কথাটার উপর আমি জোর দিতে চাইছি সেটা হলো যে বাঙালিকে ওরা কতটা দুচ্ছাই করেন সেটা এখান থেকে সম্পূর্ণ পরিষ্কার। অন্তত 4 জন সুপরিচিত বাঙালি বিপ্লবীকে এখানে নেহাতি যে ছোট করে দেখানো হয়েছে তাই নয়, তাদের কৃতিত্ব সম্পূর্ণ আত্মসাৎ করা হয়েছে, কারোর কৃতিত্ব চেপে দেওয়া হয়েছে, এবং একজন বিশ্বাসঘাতককে বস্তুত নায়কের মর্যাদা দেওয়া হয়েছে। তো এই 4 জন যাদের কথা বললাম তাদের নাম আপনারা সবাই জানেন। রাসবিহারী বসু, বাঘা যতীন, এই দুজন তো ওই যে গদর বিপ্লবে 1915 সালের যে বিদ্রোহের পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদের যে উল্টো দিকের লোক বিশ্বাসঘাতক, তাকেই এখানে নায়ক করা হয়েছে। এবং এই দুজনের কথা যে উল্লেখ করা হয়নি সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং বস্তুত এটাতে করে ভারতের স্বাধীনতা সংগ্রাম, তাতে বাঙালিদের যে অংশগ্রহণ তাকে একদম খাটো করা হয়েছে, বিশ্বাসঘাতকতাকে তোল্লাই দেওয়া হয়েছে। তো রাসবিহারী বসু, বাঘা যতীন এরা তো আছেনই, এরা ব্যাকগ্রাউন্ডে আছেন অনুল্লেখিত হিসেবে। আর ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি, এদের নামই বিকৃত করে দেওয়া হয়েছে। তো এই 4 জন তো আমরা সবাই জানি যাদেরকে অপমান করা হলো, রাসবিহারী বসু, বাঘা যতীন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি। শচীন সান্যাল, গণেশ পিংলে অতটা পরিচিত নন, কিন্তু বীরত্বের বিচারে, আত্মত্যাগের বিচারে, স্বাধীনতা সংগ্রামে অবদানের বিচারে এরাও কিছু কম না। আর ওই 4টে নাম আগেই তো বললাম, বাঙালি মাত্রেই জানেন। কিন্তু কথাটা হলো, তারা বাঙালিরা যারা জানেন, বাঙালি ভদ্র সমাজ, তারা কি ইতিহাস মনে রেখেছেন? তারা কি ইতিহাসের এই চূড়ান্ত বিকৃতি নিয়ে ততটা মুখর? এখানে আমি একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই যে হয়তো এই ছোট্ট একটা নাম তারা ততটা খেয়াল করেননি, কৃপাল সিং নামের নামটা তাদের হয়তো চোখ এড়িয়ে গেছে। এটুকু বেনিফিট অফ ডাউট দেওয়াই যায়, বা আমি দিতে ইচ্ছুক। হয়তো আমার উইশফুল থিঙ্কিংয়ের জন্যই আমি দিচ্ছি, নইলে হয়তো তারা এটা নিয়ে চেঁচামেচি করতেন না জানার পরেও। কিন্তু তবুও আমার কর্তব্য নামটা মনে করিয়ে দেওয়া, এবং কি পরিমাণ বিশ্বাসঘাতকতা করা হচ্ছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে সেটা সবাইকে জানানো। সেই কাজটুকু এখানে করলাম, বাকি আপনাদের হাতে। প্রতিবাদে গর্জে উঠতে পারেন, কথাবার্তা চালিয়ে যেতে পারেন, এই ভিডিও শেয়ার করতে পারেন। এবং যেটা বলি যে এই ধরনের ঘটনাবলী তো বড় মিডিয়াগুলো দেখাবে না কি হচ্ছে, ছোট মিডিয়ার ওপর ভরসা রাখুন। গুরুচণ্ডালী অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের দেখতে বলুন, সাবস্ক্রাইব করতে বলুন, আমাদের সাইটে আসুন, আমাদের সাইটে লেখাপত্র পড়ুন। এই লেখাটাও সাইটে দেবো, সাইটে থাকবে, এটাকে লিখিত আকারে দেবো, তো সেটা অবশ্যই দেখুন এবং আপনাদের মতামত দিন। তো আজকে এইটুকুই, পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।